আর্মির মেজরকে বিয়ে করলে সর্বদা নিজের কাছে পাবেন না, এটা কি আপনার বিয়ে ভাঙার মেইন কারণ, নাকি এই কথার মাধ্যমে অন্য কোনো কারণ ধামাচাপা দিতে চাচ্ছেন মিস মাহজাব রিদা? আচমকা এমন প্রশ্নে কফির কাপে মাত্রই চুমুক দেওয়া রিদা হঠাৎই বিষম খায়। বিষম খেয়ে তার নাকে মুখে কফি উঠে যাওয়ার অবস্থা। তবে এতে সামনে বসা গম্ভীর বেয়াদব লোকটার কোনো হেলদোল নেই। তবে অচেনা কারোর সামনে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ায় হৃদয় একটু অপ্রস্তুত হয়। সামনে বসা গম্ভীর টাইপের লোকটার নাম সারওয়ার সিদ্দিক। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে রয়েছে। স্বভাবের পাশাপাশি চেহারাতেও গাম্ভীর্যতা প্রকাশ পায়। বর্তমানে তাদের বিয়ের কথা চলমান রয়েছে। বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও তাকে দেখা করতে আসতে হয়েছে। তবে কি ধরে নেব সত্যি আপনি অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিতে এমন কথা বলছেন? সেটা কি প্রেম ঘটিত, বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা? আজীব, লোকটা কি তার চরিত্র নিয়ে সন্দেহ করছে নাকি? তার প্রচন্ড রাগ উঠে যায়, আর পারে না অচেনা মানুষটার সামনে নিজের ভদ্রবেশী খোলসটা ধরে রাখতে। হঠাৎই টেবিলের ওপর নিজের এক হাত দিয়ে বাড়ি মেরে দাঁড়িয়ে ওঠে। হেই ইউ মিস্টার, আমার চরিত্র নিয়ে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? এখন তো আপনার চরিত্র নিয়েই কথা তুলতে হচ্ছে আমাকে। কারো ব্যক্তিগত বিষয়ে খোঁচা দেওয়ার কোনো রাইট নেই আপনার। হৃদার এহেন কথায় সামনে বসা গম্ভীর মেজরের মাঝে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। যেন আগে থেকেই সে জানতো মেয়েটা এমন বিহেভিয়ার করতে পারে। তাই বোধহয় আগে থেকেই সম্পূর্ণ কফি শপটা বুকিং করে রেখেছিল। ও হ্যালো, এখন কিছু বলছেন না কেন? হ্যাঁ, এটাই বুঝি আপনার ভদ্র মানুষের আড়ালে লুকিয়ে থাকা কদর্য রূপ? এভাবেই বুঝি মেয়েদের সাথে কথা বলেন আপনি? যে যেমন তার সাথে আমি সেভাবেই কথা বলি মিস রিদা। কি বলতে চাচ্ছেন আপনি? আমার চরিত্র খারাপ? আমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি? আমি শুধু প্রশ্ন করেছিলাম, উত্তরটা আপনার ব্যবহারে প্রকাশ পাচ্ছে। হৃদার রাগে নাকের পাটা ফুলে উঠেছে। এত খারাপ মানুষটার সাথে তার বিয়ে ঠিক হলো কিভাবে? করবো না এই বিয়ে। এক কথায় ক্যান্সেল। আপনি চরিত্রহীন পুরুষ, অসভ্য অভদ্র লোক আপনি। আজ গিয়ে নতুন উদ্যমে আপনার প্রস্তাবকে রিজেক্ট করবা। বলেই মুখ ঝামটা দিয়ে হৃদা বেরিয়ে যেতে নিলে পেছন থেকে মেজর বলে ওঠে, স্টপ দেয়ার, আমার কথা শেষ হয়নি এখনো। না চাইতেও হৃদার পা জোড়া সেখানেই থেমে যায়। মুখ কুঁচকে পেছনে তাকাতেই লোকটা উঠে দাঁড়ায়। দুই হাত পকেটে গুজে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এসে হৃদার মুখোমুখি দাঁড়ায়। একটু নিচু হয়ে হৃদার সামনে সিরিয়াস কণ্ঠে বলে, তবে আপনিও জেনে রাখেন, বিয়েটা আমি আপনাকেই করছি। তাছাড়া তেদর মানুষ সোজা করতে আমার বেশ ভালোই শোনাম আছে। বিয়ের পর আপনাকে সাইজ করার দায়িত্বটা নিজ হাতে তুলে নিলাম মিস মাহজাব রিদা। কথা শেষ হতেই যেন মেজরের মুখে এক বাঁকা হাসির ঝলক দেখা যায়। অসভ্য ইতর বলে বিড়বিড়িয়ে হৃদা কফি শপ থেকে বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে মায়ের উদ্দেশ্যে কয়েকটা কথাও বলতে থাকে। সব কথা কেন সবাইকে বলতে হবে? এই যে সে আর্মি, নেভি এসব পেশা পর্যন্ত পছন্দ করে না, এটাই কেন ছেলে পক্ষকে বলতে হবে? তাও কি না কারণ হলো এসব পেশার মানুষ দেশ সেবা করতে গিয়ে কয়েক মাসের জন্য উধাও হয়ে যায়। কখনো কখনো তাদের সাথে যোগাযোগ করাটাও সম্ভব হয় না। কি দরকার এসব মানুষকে বিয়ে করে সারা জীবন টেনশনে বসে থাকার? তার উপর লোকটা যদি গম্ভীর বেয়াদব পুরুষ হয় তবে তাকে এক কথায় রিজেক্ট করা উচিত। বাসায় পৌঁছে হৃদা চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে রান্নাঘর থেকে ভাজা কাঠি হাতে বেরিয়ে আসেন একজন পুরো মহিলা। বেয়াদব মেয়ে, এত চেঁচাচ্ছিস কেন? হৃদা একটু পিছিয়ে গিয়ে উত্তর দেয়, তুমি ছেলে বাড়িতে কি জানিয়েছো আগে সেটা বলো। একদম সত্যি কথা বলেছিস। তোর জন্য শুধু শুধু মিথ্যা বলতে যাব কেন? আম্মু, আমি সত্যি তোমার পেটের মেয়ে। তো নিজের মেয়ের অসম্মান করতে পারলে কি করে তুমি? কি হয়েছে সেটা বল। ওই অসভ্য লোকটা অসভ্যতামি করেছে আমার সাথে, যা তা কথা বলে অপমান করেছে আমায়। ক্যাফের মধ্যে থাকা এক গোষ্ঠী মানুষের সামনে অপমান করেছে আমায়। আম্মু, আমার বাজে মেয়ে বলেছে লোকটা, কিন্তু
তুমি তো জানো আমার কোনো খারাপ দিক নেই। লাস্ট কথাটা মানতে পারলাম না। তোর হাজারটা খারাপ দিকের মধ্যে আমি একটাও ভালো দিক খুঁজে পাই নাই। তোমার চোখে পড়ে না বলো? সব তো নিজের ছোট মেয়ের প্রতি নজর তোমার। আমি তো বানের জলে ভেসে এসেছি, তাই একটা অভদ্র অসভ্য আমি আর্মি বান্দরের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ? বলেই হৃদা কান্না শুরু করে। এই পর্যায়ে নওশিন বেগম একটু নরম হন, হাতের ভাজা কাঠি টেবিলে রেখে মেয়ের দিকে এগিয়ে আসেন, নরম সুরে বলেন, তুই সব সত্যি বলছিস তো? ছেলেটা সত্যি তোর সাথে মিসবিহেভ করেছে নাকি বানিয়ে বানিয়ে বলছিস? আম্মু, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি এতটাই পর তোমার কাছে, বাইরের ছেলের কথা শুনেও মেয়েকে অবিশ্বাস করছো তুমি? খুব দুঃখ পেলাম আম্মু, খুব। বলেই মুখে ওড়না গুজিয়ে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে যায়। মেয়েকে ওভাবে কান্না করতে দেখে নওশিন বেগম চিন্তিত হয়ে পড়েন। ওনার জানা মতে সারওয়ার ছেলেটা অতি ভদ্র একটা ছেলে। সারওয়ারের মা সুরাইয়া বেগম ওনার ছোটবেলার বান্ধবী। সেই অত্যন্ত ভালো বান্ধবীর ঘরে অভদ্র ছেলে জন্ম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মেয়ের কান্না কেউ তো হেলায় ফেলা যাচ্ছে না। না, সুরাইয়ার সাথে কথা বলতেই হচ্ছে। দরকার পড়লে বিভিন্ন ছুতা ধরে বন্ধুত্ব টিকিয়ে রেখে বিয়েটা ভাঙতেই হবে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। বেডরুমের দরজা আটকে বিছানার উপর উঠে কয়েকটা প্রস্ত নাচানাচিতে ব্যস্ত হৃদা। যা অভিনয়টাই না করলো সে। মা নিশ্চয়ই কনফিউজ হয়ে গেছেন। এতক্ষণে বোধ হয় ফোন করে বিয়েটা ভেঙেও দিয়েছেন। যতই মায়ের বান্ধবীর ছেলে হোক না কেন, হৃদার নিজের সিদ্ধান্তই শেষ কথা। সে পারবে না এসব আর্মি নামক বাদরকে বিয়ে করে লাইফটাকে টানা টানা করে ফেলতে। এটা যা স্ট্রিক্ট হয় রে বাবা। সারওয়ার নামক প্রাণীটাকে এক ঝলক দেখেই বোঝা হয়ে গেছে তার। বড় সাহস করে ভাব দেখিয়ে চলে তো আসলো, এখন বিয়েটা ভাঙতে পারলেই শান্তি, নয়তো হৃদার লাইফ শেষ। হুট করে বিছানায় পা ভাঁজ করে বসে থাকে, এসব নিয়েই ভাবতে থাকে। তার পরিচিত একটা মেয়ের এমন আর্মি পোলার সাথে বিয়ে হয়েছিল। পোলাটা বেশ সুন্দর ছিল। তাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। বিয়ের পরই ছেলে কিসের ট্রেনিং এর নাম করে কয়েক মাসের জন্য উধাও হয়ে গেল। ফেরত আসলো কয়েক মাস পরে। কিছুদিনের ছুটিতে মেয়েটার সাথে থেকে আবার উধাও। ফোন দিলেও খবর পায় না, কখনো ধরলেও এমন ভাব যেন কত ব্যস্ত সে। তারপরই খবর আসে শয়তানটার পরকীয়ার সম্পর্ক আছে। ততদিনে মেয়েটা প্রেগনেন্ট, মানসিক চাপে পড়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর কেস হয়, কত আইনি ঝামেলা। এত খাটাখাটুনির পরে ডিভোর্স হয় তাদের। জামাইটারও চাকরি চলে যায়, আর মেয়েটা বাচ্চার সমেত একা হয়ে পড়ে। এখন বাবার সংসারে বোঝা হয়ে পড়ে আছে। নিজের সাথে বাচ্চার খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। তাছাড়া হৃদা আরও শুনেছে এসব আর্মিদের বেশিরভাগই নাকি চরিত্র ভালো থাকে না। এর একটা প্রমাণ তো সে নিজের সাথে ঘটা ঘটনার থেকে ইতিমধ্যেই পেয়েছে। সব দিক ভেবেই হৃদা সিদ্ধান্ত নিয়েছে সে কখনো কোনো আর্মিকে বিয়ে করবে না। দরকার পড়লে আইবুড়ো হয়ে সারা জীবন বাপের ঘাড়ে বসে থাকবে, তাই ওই আর্মি বান্দরকে বিয়ে করবে না। তোর মতো মেয়েকে বিয়েটা করতে যে রাজি হয়েছে সেটাই তোর সাত কপালে ভাগ্য বল। আমি যদি সারোয়ার ভাইয়ের বোন হতাম, এক কথায় রিজেক্ট করতাম তোকে। পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ শুনে হৃদার মেজাজ খারাপ হয়ে যায়। হাতের কাছে থাকা ছোট্ট বেবি কোল বালিশটা সজোরে মেয়েটার মুখে ছুঁড়ে মারে। ওই পেতনি, তুই কিভাবে রুমে ঢুকলি? আমি তো দরজা লক করে দিয়েছিলাম। নিজের উপর সদ্য উড়ে আসা কোল বালিশটা ধরে উল্টো হৃদার দিলে ছুঁড়ে মেরে তুবা বলে, ওরে আমার চান্দু, দরজার লক যে নষ্ট, ভুলে গেছিস তুই? তোর বড় না আমি, সম্মান দিয়ে কথা বলবি আদব। আমার রুম থেকে বেরো, নিজের রুমে গিয়ে যা করা কর। যাবো না আমি। কি করবি তুই? দেখ তুবা, আমার মেজাজটা ভালো না এখন, একটু রেহাই দে আমায়।
দুঃখিত বড় পেতনি, আমার মেজাজটা অনেক ভালো এখন, তাই তোকে চালাতে চলে আসলাম। হৃদা ততক্ষণে আশেপাশে কিছু একটা খুঁজতে শুরু করে। সময় মতো জিনিসটা চোখের সামনে পড়তেই সেটা নিতে গেলে তুবা দৌড়ে এসে সেটা খপ করে ধরে নিজের কাছে নিয়ে নেয়। তারপর চিরুনিটাকে দূরে ছুঁড়ে মেরে হৃদার কাছে এসে বসে। আচ্ছা আর চালাচ্ছি না, আসল কাহিনীটা বল, কি হয়েছে আজ? ভাইয়াকে দেখলি? অনেক হ্যান্ডসাম না? কচু সারা বান্দর একটা, গিয়ে দেখ তোকে মেলানিনের অভাব আছে হয়তো। পোলা মানুষ বেশি ফর্সা হলে ধলা ভূতের মতো লাগে দেখতে। তোর চোখ নষ্ট রে। সারোয়ার ভাইয়ের ভাই বোনের মধ্যে তিনি সব থেকে বেশি ফর্সা, আর ওনার পার্সোনালিটির কথা নাই বা বললাম। আমি তো দু একবার ওনাদের বাসায় গিয়েছি। ইরিন আমার ওনার রুমটাও এক ঝলক দেখিয়েছে। এত সুন্দর গোছানো, কি বলবো। তোর মতো জঙ্গলকে ওরা বিয়ের প্রস্তাব কিভাবে দিল সেটা তো ভেবেই পাই না। ওই, আমি কি এই বিয়ে করার জন্য নাচতেছিলাম নাকি? হ্যাঁ, কত বড় অসভ্য পোলা জানিস? বলে আমার নাকি বয়ফ্রেন্ড ঘটিত সমস্যা আছে, তাই নাকি রাজি হচ্ছিলাম না আমি বিয়েতে। বেয়াদব কোথাকার। দেখলি কি বিচক্ষণ পুরুষ, একটা হাতে ধরে নিয়েছে সঠিক কথাটা। সঠিক কথা মানে? ওই পেটনি আমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আর নেই, তবে পিছনে ছেলের লাইন তো আছে বল। চিন্তা করিস না, এই রানা বান্দরটার থেকে সারোয়ার ভাইয়া তোকে বাঁচাতে পারবে। রানার নাম শুনতেই হৃদার মনে এক জবরদস্ত প্ল্যান আছে। এই প্ল্যানটা সফল হলে সে বিয়ে নামক বিষয় থেকে সহজেই বাঁচতে পারবে। দেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তুবা। একটা আইডিয়া পেয়ে গিয়েছি আমি, দেখতে থাক বিয়েটা কিভাবে আটকাই এখন। এই রিতা, ফালতু কোন পরিকল্পনা মাথায় আনিস না, বিপদে পড়বি কিন্তু। হৃদার মুখে ফুটে ওঠা কুটিল হাসিটাই বলে দিচ্ছে হৃদা এবার মারাত্মক কোনো পরিকল্পনা করছে। না জানি এই পরিকল্পনা তার ভাগ্যের মোড় কোন দিকে ঘুরিয়ে নেয়। এইবার কতদিনের ছুটিতে এসেছিস রে সারওয়ার? 10 দিনের। তাহলে তো হাতে বেশি সময় বাকি নেই। মেয়েটাকে কেমন দেখলি? পছন্দ হয়েছে? কথা আগাবো? সারওয়ারকে খেতে দিয়ে তার মা সুরাইয়া বেগম বিয়ে নিয়ে কথাবার্তা শুরু করেছেন। সারওয়ার একটু আগেই বাহির থেকে ফিরেছে। সে ছুটিতে বাড়িতে আসতেই মা পুত্রবধূর ইচ্ছা পোষণ করে। সারওয়ার তেমন একটা বিরোধিতা করে না, তার বিয়ে করার যে অনেক ইচ্ছা তাও নয়, তবে মায়ের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছে। তোমার ইচ্ছা, চাইলে কথা বলতে পারো। এটা কেমন কথা বললি? বিয়ে করবি তুই, আমার মতামত দিয়ে চলবে নাকি? বিয়েটা আমি করলেও থাকবে তো তোমার সাথে, অত ভেবে আমার লাভ কি? কিন্তু আমি তো আরো ভাবছি বউকে তোর সাথে পাঠিয়ে দিব। তুই ব্যস্ত থাকিস, কথাবার্তা হয় না, টেনশনে থাকি। এবার অন্তত বউকে ফোন দিয়ে তোদের খবর নিতে পারবো। ওসব হচ্ছে না আম্মু, এমনি আমি ব্যস্ত থাকি। কাউকে সাথে নিয়ে ঝামেলা বাড়ানোর কোনো মানে নেই। আর তোমার একজন সাথী প্রয়োজন, তোমার সাথেই থাকবে, আর কোনো কথা না। বাড়িতে বউ আসলে মায়ের অনেক সুবিধা হবে। সারওয়ারের বাবা নেই, মারা গেছেন। তারা 2 ভাই 1 বোন। ছোট ভাই বোনের সাথেই মা বাসায় থাকেন। বোনটা এখনো ছোট, তাই বাসায় বড় কোনো মেয়ে মানুষ থাকলে মায়ের জন্যই ভালো হবে। সব ভেবেই সারওয়ার বিয়েতে রাজি হয়েছিল। তবে আজ হৃদার সাথে কথা বলে তার বিয়ের প্রতি তেমন একটা আগ্রহ কাজ করছে না। শুধুমাত্র মায়ের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছে। সারওয়ার খাবার শেষ করে উঠে পড়ে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে পা টিপে টিপে একটা ছেলেকে বাসায় প্রবেশ করতে দেখা যায়। সারওয়ার রুমে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। তাকিয়ে তাকিয়ে ছেলেটার কাহিনী দেখতে থাকে। ছেলেটা আশেপাশে খেয়াল না করে নিজের রুমের দিকে যেতে নিলেই পেছন থেকে সারওয়ার গম্ভীর কণ্ঠে ডাক দেয়, ওখানেই দাঁড়া, এক পাও সামনে আঁকাবি না। সাথে সাথেই ইমনের পা সেখানেই আটকে যায়। পিছু ঘুরে বড় ভাইকে দেখে একটা শুকনো ঢোক গিলে পরক্ষণেই দরজার দিকে তাকায়। ইমনের চোখ ঘোরানোর দিকে খেয়াল করে সারওয়ার সেদিকে তাকায়। দেখতে পায় দরজায় দাঁড়ানো একটা মেয়ে মাথা নিচু করে ভয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলে তোরা? ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে ইরিন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তাদের ভাইটা এমন দজ্জাল কেন?
ভয়ে সে উত্তরটাও দিতে পারছে না। ইরিনকে চুপ থাকতে দেখে ইমনই মুখ খুলে। আসলে ভাইয়া একটু কাজে গিয়েছিলাম ওই লাইব্রেরিতে। কাজ? লাইব্রেরিতে কাজ? কি কাজ করেছিস? লাইব্রেরি পরিষ্কার করতে গিয়েছিল নাকি? না মানে সত্যি কথা বল, মিথ্যা বলে আমি পছন্দ করি না। এবার ইরিন একটু আগায়, মৃদু কণ্ঠে বলে, আমি ইমনকে নিয়ে গিয়েছিলাম, একটু ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল তাই। তারপর ফুচকা খেতে গিয়ে কখন দুপুর পার হয়ে গেছে টের পাস নাই, তাই তো? ইরিন চুপ করে থাকে। এমনি হলে সে চুপ থাকতো না, তবে আজ তারা ভুল করে আসছে আর বুঝাই যাচ্ছে সারোয়ার সেটা কোনোভাবে জেনে গেছে, তাই ভাইয়ের সামনে মিথ্যে বলতে পারছে না। মারামারি করেছিস কেন? সুরাইয়া বেগম দ্রুত এগিয়ে আসেন। কিরে, কিসের মারামারির কথা বলছিস? কি করেছে তারা? তোমার ছেলে বাইরে মারামারি করে এসেছে আজকে। শুধু সে একা নয়, তোমার মেয়েও সাথে ছিল। কি? ইরিন কি বলছে তোর ভাই? আর ইমন, তুই কিছু বলিস না কেন? ওই শয়তান দুটা মারি খাওয়ার মতোই কাজ করেছিল আম্মু। আমার সাথে ইরিনকে দেখে আজে বাজে কথা বলছিল। আজকাল এদের জন্য ভাই বোন হয়েও একসাথে বাইরে বেরোতে পারি না। প্রচণ্ড রাগ উঠেছিল, তাই ইচ্ছে মতো পিটিয়ে এসেছে। তোরা বড় হবি না? ভাই বোন বাহিরে যাচ্ছিস ভালো কথা, কোথাও ঝামেলা দেখলে এড়িয়ে চলে আসতে বলিনি? তোদের ভাই কত বড় একটা চাকরি করে জানিস না? তোদের একটু ভুলের জন্য সব সারোয়ারের উপর দিয়ে যাবে। কবে বুঝতে শিখবি তোরা? ইমনের মুখে আসল কাহিনী শুনে সারোয়ার একটু নরম হয়। ইমন আর ইরিন যমজ ভাই বোন, তবে তাদের চেহারার মধ্যে কোনো মিল নেই। নন আইডেন্টিক্যাল যমজোরা। দুজনের চেহারাতে সাদৃশ্য খুবই কম, একদম খুঁটিয়ে না দেখলে বোঝাই যায় না। সারোয়ার হৃদয়ের সাথে দেখা করে মাইন্ড ফ্রেশ করার জন্য একটা খালি জায়গায় গিয়ে প্রকৃতি উপভোগ করছিল। তখন সেখানে তার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল। তার থেকেই জানতে পেরেছে রাস্তায় কোথায় নাকি ইমন আর ইরিন মিলে দুটো ছেলেকে পিটিয়েছে। শুধু এর পেছনের কারণটা জানতে পারেনি। এখন সব শুনে সারোয়ার বলে, ছেলে দুটোর পরিচয় কি জানিস কিছু? এলাকার বকাটা হবে হয়তো। তুমি এত প্রাণীও না, আমরাই সায়স্তা করে দিয়েছি। বদমাশগুলোকে একেবারে মেরে ফেলতে ইচ্ছে হয়েছিল। হয়েছে অনেক, ফ্রেশ হতে যা, পরে এসে খাবার খেয়ে নিস। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু আমি রুমে যাচ্ছি, অনেক ক্লান্ত আমি, ঘুমাবো, ডেকো না আমায়। সারোয়ার সোজা রুমে এসে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। এমনিতে সব সময় কাজে ব্যস্ত থেকে অভ্যেস হয়ে গেছে, তাই মাঝে মাঝে এমন ছুটিতে আসলে শরীরে হাজারো ক্লান্তি ভর করে মনে হয় আবারও কাজ করার মতো সকল শক্তি হারিয়ে ফেলেছে। অথচ ছুটি শেষ নিবাসে ফেরত গেলে পুনরায় সব ঠিকঠাক হয়ে যায়। এভাবেই চলছে জীবন। আম্মু আমাদের ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাবে, টাকা লাগবে অনেক। আবার কিসের ট্যুর? 2 মাস আগেই না কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আনলো, আবার কোথায় যাবে? হৃদয় একটু থতমত খেয়ে বলে, বান্দরবন নিয়ে যাবে। এবার এটা ফিল্ড ট্রিপ, পড়াশোনার ট্যুর এটা। আমাকে কি মনে হয় তোর, বোকা আমি? ফিট ট্রিপে বান্দরবন নিয়ে যাবে এত দূরে? সত্যি কথা বল। মায়ের ঝাঁঝালো কণ্ঠ শুনে হৃদয় মাথা নামিয়ে নেয়। মায়ের কাছে ধরা খেয়ে গেছে। মায়েরা শিক্ষিত হলে এটাই সমস্যা, পড়াশোনা নিয়ে মিথ্যা বললে সহজেই ধরে ফেলে। হৃদয়কে মাথা নামাতে দেখে নওশিন বেগম বলেন, কি চাস তুই? বিয়ে নিয়ে কি সমস্যা? সব মানুষকে এক, সবাই কি খারাপ হয়? ভালো মানুষের কি অভাব দুনিয়াতে? তাহলে অন্য কোনো ভালো মানুষকে ধরে আনো, তাও এই লোকটাকে বাদ দাও। তাছাড়া ওনার বয়স দেখেছো, আমার বয়সের দ্বিগুণ বড় হবে মনে হয় বুড়ো লোক একটা। 31 বছর হলেই মানুষ বুড়ো হয়ে যায়, তোরও তো 20 হয়ে যাচ্ছে, কতই আর ডিফারেন্স। ছেলেটাকে দেখছিস না, বয়স বোঝা যায়। কত ভদ্র একটা ছেলে, ভালো চাকরি করে, তারপরেও কিসের ফালতু অজুহাত দিচ্ছিস? আমার 20 না 19 হয়েছে বলো। মেয়েদের বয়স বাড়িয়ে বলতে নেই জানো না তুমি? আমি এখনো সুইট 16-এই রয়ে গেছি। বুড়ি ধামড়ি মেয়ে বলে কি? বয়স নিয়ে ঝামেলা তুই শুরু করেছিস। ছেলেদের এমন বয়সকে বেশি বলে না।
সেটা বাদেও অভদ্রতামি করেছে আমার। আর একটা মিথ্যা বললে সোজা থাপ্পড় খাবি। যা, তোর বিয়ে করতে হবে না, ঘরে খুঁটি লাগাবো তোকে দিয়ে। ভালো সম্বন্ধ হাতছাড়া করতে হচ্ছে তোর জন্য। আমাদের বান্ধবীদের সম্পর্কটাও নষ্ট হবে এবার। নওশিন বেগম রাগে গজগজ করতে করতে চলে যায়। রিদা মাথা নামিয়ে দাঁড়িয়েছিল, তখন তার ছোট্ট বোন তুবা এসে পাশে দাঁড়ায়। সে এবার ইন্টারে পড়াশোনা করছে, এবছর এইচএসসি দিবে। বোনের সাথে তার দোমুখ সম্পর্ক, এই ভালো এই খারাপ। তবে দুজনেই আবার দুজনের বিপদে পাশে এসে দাঁড়ায়। কাছাকাছি বয়স হলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও বেশ ভালোই। কি করবি এবার? সত্যি বিয়েটা করবি না? এত ভালো পাত্র হাতছাড়া করে ফেলবি? হুম। পরে পস্তাবি না তো? তোর তো স্বভাবই ভালো জিনিস ফেলে দিয়ে পরে আবার ঠুকিয়ে নিস। এবারও এমন হবে না তো? রিদা নরম গলায় বলে, না, আমি এবার আর্মি মানুষ আমার পছন্দ না তুবা। আমি পারবো না সারা জীবন টেনশন নিয়ে বেঁচে থাকতে। ওরা দেশ সেবা করতে গিয়ে পরিবারের কথা ভুলে যায়, যোগাযোগটাও বন্ধ হয়ে যায় কখনো। বাকি সব ফালতু কারণ বাদ দিলেও এই হারিয়ে ফেলার ভীতিটা কি বড় কারণ নয়? তুই জানিস তো আমি সাধারণ কোনো পছন্দের জিনিস হারানো নিয়েও কতটা ভয়ে থাকি। আর সেখানে আমার স্বামীর কথা, ভবিষ্যতের ব্যাপার নিয়ে ছেলে খেলা করি কি করে আমি বল? তুবা সব শুনে দীর্ঘশ্বাস ফেলে। সে বয়সে ছোট হয়েও যতটা বুঝতার, তার বড় বোন ততটাই অবুঝ। খুবই সেনসিটিভ সে, অল্পতেই ভেঙে পড়ে। তার দ্বারা এসব পেশার মানুষের বউ হওয়া সত্যিই সম্ভব না। সে পারবে না সারা জীবন ভয় ভীতি সংখ্যা নিয়ে জীবন কাটাতে। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। দেখি আব্বু আম্মু কি সিদ্ধান্ত নেয়। রাতে খাবারের পর রিদার বাবা রিদার সাথে কথা বলতে আসেন। রিদা তখন খেয়ে দিয়ে বারান্দায় গিয়ে বসেছিল। বাবাকে দেখেই উঠে দাঁড়ায়। আব্বু বসে এখানে, হঠাৎ আসলে যে? আমার মেয়ের কাছে আমি আসতে পারি না? রিদা বাবার কথায় হেসে ফেলে। রিদার বাবা কবির ইসলাম, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। দুই মেয়ের সবচেয়ে ভালো বন্ধু তিনি। মায়ের চেয়েও মেয়েরা বাবার জন্য বেশি পাগল। কবির সাহেবও মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, যাতে সব সময় কাছে না থাকলেও মেয়েদের সাথে বাবার কোনো দূরত্ব সৃষ্টি না হয়। অবশ্যই পারো, বসো আব্বু। কবির সাহেব বসে মেয়ের পড়াশোনা নিয়ে কিছু কথা বলেন। রিদাও উৎসাহী হয়ে কত ঘটনাই বাবার সাথে শেয়ার করে। সব সময় সুযোগ না পাওয়ায় মাঝে মাঝে সময় করে তাদের বাবা মেয়ের ভালোই আড্ডা বসে। বেশিরভাগই হৃদার সাথেই কথা হয় ওনার। তুবা সব সময় এগিয়ে আসে না, সে একটু অন্য রকমই। তবে হৃদা অনেক সফট মনের মেয়ে। বাবার সবচেয়ে বড় ন্যাওটা সে। তোমার আম্মুর সাথে কিছু নিয়ে মন কষাকষি হয়েছে, মায়ের মন খারাপ দেখলাম। হৃদা মাথা নাড়িয়ে বলে, জানোই তো কিছুদিন ধরে আম্মুর ওই বান্ধবী আন্টির ছেলের সাথে বিয়ের কথা বলছে, কিন্তু ছেলে আর মেয়েটাই না করে দিয়েছে, সেজন্যই রাগ করেছে। না করছো কেন? সারোয়ার ছেলেটা সত্যিই ভালো, ওর সাথে কথা হয়েছে আমার। ওদের পরিবারটা অনেক ভালো, তুমি ভালো থাকবে সেখানে। আমার মন সায় দিচ্ছে না আব্বু, আমার খুব ভয় হয়। আমি শান্তি পাবো না এই বিয়ে করলে, সারাক্ষণ টেনশনে থাকতে হবে আমার। প্লিজ আব্বু, কিছু একটা করো তুমি। কি করতে বলছো এখন? বিয়ের সিদ্ধান্ত তোমার আম্মুর ছিল, কিন্তু আমি একটু ঘুরতে যেতে চাই, একটু দূরে বান্দরবান, ততদিনে আম্মুর রাগ কমে যাবে। অনুমতি চাচ্ছ? দিতে পারছি না তো। গার্জিয়ান ছাড়া তোমাকে এত দূর পাঠাতে চাচ্ছি না। এখন তো এই কথা বলে তোমায় টেনশনে ফেলতে চাচ্ছ। আমায় টেনশনে ফেলতে চাচ্ছ। মামার বাসায় যাব, তোমাদের তো সময় হয় না, তোমাকে সাথে নিয়ে যাই। তোমার তো মন সহায় দিচ্ছে না। তোমাদের দুই বোনকে নিয়ে আমি এমনিতেই টেনশনে থাকি, বিশেষ করে তোমায় নিয়ে। তবুও তোমার থেকে বেশি ম্যাচিওর, তুবা তোমার থেকেও বেশি ম্যাচিওর একটা মেয়ে। কিছুই হবে না আপু, প্লিজ যাই না। মামা আমি থাকবে তো, মামার সাথে কথা বলে নাও। হৃদার বাবা সেলিম ইসলাম সেখানকার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরি সূত্রে পরিবার নিয়ে সেখানে থাকে। ছোট্ট একটা ছেলে আছে ওনার, কয়েক মাস হলো সেখানে পোস্টিং হয়েছে ওনার।
তারপর এখন পর্যন্ত হৃদারা কেউ সেখানে যায়নি। হৃদার এমনিতেও পাহাড়ের প্রতি একটু বেশি আকর্ষণ আছে, আর বান্দরবন একটা পাহাড়ি এলাকা, হৃদার পছন্দ মতো একটা জায়গা। অনেকদিন ধরেই ভাবছিল সুযোগ করে সেখান থেকে ঘুরে আসার। এতদিনে হয়তো সেই সুযোগটা হলো। বাবা বেশি একটা মানা করবে না, যেহেতু মামা আছে সেখানে, তাই মায়েরও দ্বিমত করার কেমন কোনো কারণ নেই ছিল না। শুধু সমস্যা একটাই, এই বিয়ের নামক প্যারা। মা, বাদ দাও এসব বিয়ের কথা। বাচ্চা মেয়ে একটা, কথা বলে বুঝতে পেরেছিলাম বয়সে বড় হলেও বাচ্চামো চায়নি, পারবে না সংসার করতে। তোমার বান্ধবীকে বলে দাও এসব বিয়ের কথা ভুলে যেতে। কিন্তু মেয়েটা মিথ্যে বললো কেন তোকে নিয়ে? আমি হৃদা মেয়েটাকে এমন ভাবিনি, দেখতে তো ভদ্র মেয়েই মনে হয়েছিল। বিয়ে ভাঙতে এমন কাহিনী করবে আমি আশা করিনি। আহা, বললাম তো ভুলে যাও এসব। সুরাইয়া বেগম মাথা নেড়ে চলে যান, তবে মাথা থেকে হৃদা মেয়েটার কথা যাচ্ছেই না। সুরাইয়া বেগম আর নওশিন বেগম কলেজ লাইফের বান্ধবী ছিলেন, বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের। তবে বিয়ের পর হঠাৎই দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। অনেক বছর তাদের মধ্যে যোগাযোগ ছিল না। বছর খানিক আগে হঠাৎ করে অন্য এক বান্ধবীর মাধ্যমে তাদের পুনরায় যোগাযোগ হয়। দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়েছিল। কলেজ লাইফে কত দুষ্টুমি করেছে দুজনে মিলে। তাদের বন্ধুত্বকে বেস্ট ফ্রেন্ডশিপ জুটি বলতো সবাই। মাঝে দূরত্ব সৃষ্টি হওয়ায় সব ভুলে সম্পর্ক গাঢ় করতে দুজন মিলে ছেলে মেয়েদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মাঝে সুরাইয়া বেগম একবার বান্ধবীর বাসায় গিয়েছিলেন, তখন হৃদার সাথে ওনার দেখা হয়েছিল। প্রথম দেখায় মেয়েটা বেশ চোখে লেগেছিল। ছিমছাম চেহারার মোটামুটি সুন্দরী মেয়েটার মধ্যে বেশ মায়া মায়া ভাব ছিল। তাই মেয়েটাকে নিজের ছেলের বউ বানাতে অমন প্রস্তাব দিয়ে বসেছিলেন। তবে মেয়েটা যে রাজি হবে না সেটা ভাবতেও পারেননি। সুরাইয়া বেগম চলে যেতে সারওয়ার নিজ চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। ভাবতে থাকে গতকালকে কথা। গতকাল কফি শপে সে নিজে গিয়ে অপেক্ষা করেছিল। মেয়েটা এসেছিল পাক্কা 45 মিনিট লেট করে। সারওয়ারের কাছে সময়ের মূল্য অনেক বেশি, তবুও মেয়েটাকে কিছুই বলেনি সে। ধৈর্য ধরে অপেক্ষা করে গেছে। মেয়েটা আসতেই প্রথম দেখায় তার কাছে বেশ ভালো লেগেছিল। বয়স কম মেয়ের, সেটা দেখে বোঝা গিয়েছিল। কফি অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিল। দুজনের কেউ কথা বলেনি। সারওয়ার শুধু তাকিয়ে থেকে মেয়েটাকেই পর্যবেক্ষণ করেছিল। তারপর কফি আসতেই কথা বলা স্টার্ট করে। তবে মেয়েটাকে দেখে যতটা সরল ভদ্রমী মনে হয়েছিল, মেয়েটার ব্যবহার দেখে পরে আর সেসব মনে হয়নি। বলা যায় সারওয়ারের মনটাই ভেঙে গিয়েছিল। যদিও মেয়েটাকে একটু ভয় দেখাতে জোর করে বিয়ের কথা বলেছিল, তবুও মেয়েটার মধ্যে তেমন কোনো রিয়াকশন দেখা যায়নি, যেন সে তার সিদ্ধান্তে অটল। আর সারওয়ার জোর করে বিয়ে সংসারের ওপর বিশ্বাসী নয়। এসব তার পার্সোনালিটির সাথে যায় না, তাই সব শেষে সিদ্ধান্ত নেয় এই বিয়ের কথা বাদ। বিষয়টা যেহেতু বেশি দূর গড়ায়নি, তাই এখানে স্টপ করে দেওয়াটাই ভালো হবে। সবারই নিজ নিজ জীবনে ভালো থাকার অধিকার আছে। মিস হৃদাকেও সে ছেড়ে দিল। অভদ্রতা মেয়ে করার জন্য শাস্তি দিল না। তবে বিয়েটা ঠিক হয়ে গেলে গতকালকের ব্যবহারের জন্য ঠিকই শাস্তি পেত মেয়েটার ভাগ্য ভালো যে সে সারওয়ারের ভাগ্যে নেই, নয়তো নিজে অভদ্রতামি করে উল্টো দোষ তার ঘাড়ে চাপানোর জন্য কঠিন শাস্তি পেতে হতো তাকে। মাঝে পেরিয়ে যায় কয়েকদিন। বাসায় আবহাওয়া এখন অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে আছে। হৃদা এমন ঠান্ডা আবহাওয়া দেখে আরো ভয়ে আছে। মা তো ইতিমধ্যে সুরাইয়া আন্টির সাথে কথা বলেছেন। বিয়েটা বোধ হয় ভেঙেও গিয়েছে, নয়তো এর মধ্যে আরো কাহিনী হওয়ার কথা বাকি ছিল। এমনিও হৃদা ইতিমধ্যেই আরো একটা ভুল করে ফেলেছে। সার্ভারের নাম সার্চ করে ফেসবুক আইডি পেয়ে অনেকগুলো মেসেজ দিয়েছে। একটাও সোজা মেসেজ না, সব উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছে। তবে সবচেয়ে রাগের কাহিনীটা তখন ঘটেছে যখন সার্ভার মেসেজ সিন করে একটাই উত্তর দিয়েছে, স্টুপিড গার্ল।
তারপর আর কিছু না বলে সোজা ব্লক করে ফেলে রেখেছে। ইগনোর জিনিসটা বরাবরই হৃদয়ের অপছন্দের। এমনকি তুবার সাথে ঝগড়া লাগলেও সে আগেই গিয়ে খোঁচাতে থাকে কথা বলার জন্য। কেউ তাকে ইগনোর করুক সেটা সে সহ্য করতেই পারে না। আর সেই অসহ্যকর কাজটাই সারোয়ার তার সাথে করেছে। মেজাজটা এত খারাপ তার, মনে হচ্ছে সারোয়ারকে সামনে পেলে কতগুলো কথা শোনাতে পারলে তার ভালো লাগতো। সেদিনের পর এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। হৃদয় এখনো ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি, কারণ তার পড়াশোনা। সে বর্তমানে জাতীয় ভার্সিটির আন্ডারে একটা কলেজে অনার্স করেছে। প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে উঠেছে। হঠাৎই ইনকোর্সে ডেট পড়ায় তার ঘুরতে যাওয়া আটকে যায়। তাই সপ্তাহ খানেকের মাঝেই পড়াশোনায় ডুবে যেতে হয়েছিল। শুনেছি জাতীয় ভার্সিটিতে পড়লে তেমন পড়াশোনা করতে হয় না, শুধু পরীক্ষার আগে একটু পড়লেই হয়। সেই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে প্রথম বর্ষে একটা বড়সড় বাস উপহার পেয়েছে। তাই এবার একটু মন দিয়েই পড়ে ইনকোর্স দিল। ততদিনে সারোয়ারের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। হঠাৎ ঘুরতে যাওয়ার কারণ মনে পড়তেই সারোয়ারের কথা মনে পড়ল। কি ভেবে মেসেঞ্জার চেক করতে নিজেকে এখনো ব্লক লিস্টে পড়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়। মায়ের সাথে একটু আধটু কথাবার্তা হয়, তিনি এখনো কেমন ঠান্ডা হয়ে আছে। মা ঠান্ডা থাকা মানে সামনে বড় কোনো বাস তৈরি আছে, সেখান থেকে বাঁচতে হলে আগে ভাগে বাসা থেকে পালাতে হবে। তাই তাড়াতাড়ি করে তুবাকে বলে সব গোছগাছ করে নিতে। বাবা ইতিমধ্যে গাড়ির টিকিট কেটে রেখেছেন, ওনার সময় হলে নিজেই দিয়ে আসতেন। তবে সেই সুযোগ না থাকায় দুটো মেয়েকে একাকী পাঠাতে হচ্ছে। গাড়ি যেখানে থামবে সেখান থেকে হৃদয়ের মামা এসে তাদের নিতে চলে আসবে। এই নিয়ে আর কোনো সমস্যা নেই। হৃদা তার পছন্দের স্নান বান্দরবান যাবে, এই নিয়ে তার খুশির সীমা নেই। তবে তুবার মধ্যে তেমন কোনো রিয়াকশন নেই। বড় বোনের শখ হয়েছে ঘুরতে, তাই ছোট বোন হয়ে পাহারাদারের মতো যাচ্ছে। সারোয়ার তৈরি হচ্ছে, তার ছুটি শেষ, তাকে চলে যেতে হবে। ইমন ইরিন দুজনে ভাইয়ের রুমেই বসে আছে। বসে বসে জগতের যত বকবক করছে, সহজে তারা বড় ভাইয়ের সামনে আসে না, একটু ভয় পায়। দূর থেকে আগে ভাইয়ের চোখ মুখের অবস্থা খেয়াল করবে। যদি দেখে সব ঠিকঠাক তবে আসবে ভাইয়ের সাথে কথা বলতে। যেমন এখন ভাইয়ের মুড স্বাভাবিক আছে, তাই দুই ভাই বোন এসেছে ভাইয়ের সাথে গল্প করতে। সারোয়ার কমই কথা বলছে, যা বলার তারা দুজনেই বলছে। সারোয়ার তৈরি হতে হতে সব শুনছে শুধু। কখনো মুচকি হাসছে, কখনো বা টুকটাক উত্তর দিচ্ছে। হঠাৎ এমন বলে ওঠে, ভাইয়া, আম্মু যে একটা মেয়ের কথা বলেছিল, দেখা করেছিলে তার সাথে? হঠাৎ হৃদার প্রসঙ্গ উঠতেই সারোয়ারের মুড চেঞ্জ হয়ে যায়, চোখে মুখে বিরক্তি প্রকাশ পায়। এমন বুঝতে পারে কোনো ঘাবলা তো অবশ্যই আছে। আপাতত সে বকা খেতে যাচ্ছে, তাই নিজে বাঁচতে পাশে বসে ইরিনকে খোঁচা দেয়, যাতে ইরিন কথার প্রসঙ্গ পাল্টায়। তাই ইরিন তাড়াতাড়ি করে বলে ওঠে, ভাইয়া, তোমাদের সেনানিবাসে কবে নিয়ে যাবে? আমার খুব শখ সেখানে যাওয়ার। সারোয়ার নিজেকে সামলে বলে, কখনো সুযোগ হলে সবাইকে নিয়ে যাব। এখন দুটি রুম থেকে বের হ। ইমন, লাগেজটা নিয়ে বের হ, আমি তৈরি হয়ে আসছি। ইমন তাড়াতাড়ি করে লাকেজ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। পেছন পেছন ইরিনও বের হয়। তারা বেরোতেই সারোয়ার চুপচাপ বিছানায় বসে পড়ে। হৃদার প্রসঙ্গ ওঠার পর থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। নিজে দোষ করে তার উপর দোষ দিয়ে দেয়। কেমন মেয়েটা, সেদিন মেসেজ করে বলেছে কেন সে বাসায় এসে হৃদার নামে খারাপ কথা বলল। এজন্য নাকি তার মা রাগ রেখেছে তাকে। অথচ সারোয়ার এসব নিয়ে কিছুই বলেনি মাকে, উল্টো মেয়ের বয়স কম দোহাই দিয়ে বিয়ে আটকালো। তারপরও মেয়েটা তাকে ভুল বুঝে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিল। মূলত এখানে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হৃদার মা তার সাথে রাগ দেখানোই সে ভেবেছে সারোয়ার হয়তো কিছু বলেছে, নয়তো সাধারণ একটা বিয়ের প্রসঙ্গ নিয়ে নওশিন বেগমের রাগ দেখানোর কোনো মানেই ছিল না। সামান্য বিষয় নিয়ে দুজন অপরিচিত মানুষের মধ্যে
এক মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। সেই ভুল বোঝাবুঝি দুটো অপরিচিত মানুষকে আরো দূরত্বে ঠেলে দিল। বান্দরবান আর্মি ক্যাম্প। পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা সেনা ক্যাম্পটা বরাবরের মতোই ব্যস্ত। চারপাশের সবুজের সমারোহ স্থানটাকে সৌন্দর্য মণ্ডিত করেছে। চারপাশে ঘন সবুজ জঙ্গল, উঁচু নিচু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির আড়ালেই লুকিয়ে আছে। ভোরের কুয়াশায় দূরের পাহাড়গুলো অস্পষ্ট ছাড়ার মতো দেখায়। বাতাসে ভেজা মাটির গন্ধ, সাথে গাছের পাতার সুবাস। এখানকার প্রকৃতি প্রতিটি ঋতুতে এক এক সময় এক এক রূপে ধরা দেয়। ক্যাম্পের পাশে একটা সরু ছোট্ট ঝর্ণার ধারা বয়ে গেছে। বর্ষাকালে ঝর্ণাটা ফুলে ফেপে ওঠে। পাথরের গায়ে আছড়ে পড়া পানির শব্দে চারপাশ মুখরিত হয়ে থাকে। বান্দরবান এরিয়ায় বেশ কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে, তাই এখানটায় টুরিস্টদের আনাগোনা রয়েছে। পাশাপাশি রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা। প্রতিটি টুরিস্ট স্পটেই সেনাদের অবস্থান রয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্ত যেন তৈরি না হয় তার জন্য তারা সর্বদা সতর্ক থাকে। বান্দরবন এরিয়াটা যেমন সুন্দর তেমনি ভয়াবহ। কাছাকাছি বর্ডার এরিয়া বলে নানান রকম অবৈধ ব্যবসাও চলে। সেসব রোধে করা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবুও অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে নিজেদের কার্য হাসিল করার চেষ্টায় সর্বদা সুযোগ খুঁজে। কিছুদিন ধরে এখানকার আশেপাশের এলাকায় কিছু মিসিং রিপোর্ট পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে কোনো পাচারকারী সংগঠনের কাজ এটা। ফোর্সের লোকেরা যথাসাধ্য চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। বর্ডার এলাকায় বিজিবি ফোর্স করা হয়েছে, কারণ এখানকার চোরা কারবারির একটাই পথ, সেটা বর্ডার সংলগ্ন স্থান। ক্যাম্পাসের বাহিরটা যতটা শান্ত দেখায়, ভেতরটা ততটাই ব্যস্ত। প্যারেড গ্রাউন্ডে সেনাদের কোলাহল, কোথাও ফিজিক্যাল ট্রেনিং, কোথাও অস্ত্র চেক, কোথাও বা টহল দলের প্রস্তুতি। সারওয়ার ক্যাম্পে ঢুকে নিজের ইউনিটের দিকে থাকছিল। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। টানা 10 দিনের ছুটির রেশ বুঝি এখনো কাটেনি। তবে দায়িত্বে ঢুকলেই সব আবার ঠিক হয়ে যাবে। তখন সব ক্লান্তি দূর হয়ে চেহারায় কঠোরতা, ধীরতা চলে আসে। ক্যাম্পের একপাশে অপারেশন রুম রয়েছে। এখানেই সকল প্রকার অপারেশনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়। ভেতরে দেয়ালের গায়ে ঝোলানো কিছু ম্যাপ দেখা যায়। সেখানে বিভিন্ন জায়গায় লাল দাগে বৃত্ত আঁকা, মানে এই জায়গাগুলো সীমান্ত ঘেঁষি পাহাড়ি এলাকা। এই স্থানগুলোই অবৈধ ব্যবসায়ীদের জন্য ব্যবসার প্রধান পথ। যত অবৈধ কাজকর্ম সব এসব রাস্তা দিয়েই পরিচালিত হয়। ডিউটি অফিসার সংক্ষিপ্তভাবে জানায়, গত 3 দিনে আশেপাশের এলাকায় 3টি মিসিং রিপোর্ট পাওয়া গেছে। 3 জনই পর্যটক নারী ছিলেন, যার ফলে বিষয়টা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ফোর্সরা এই বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে কোনো নারী পাচারকারী সংগঠনের কাজই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে আজকে রাতের মধ্যে বড়সড় কোনো চালান দেওয়ার চেষ্টা করবে তারা। সার্ভার ম্যাপের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই ধরনের রিপোর্ট নতুন না, তবে সংখ্যাটা অস্বাভাবিক। তার উপর পর্যটক ছিলেন ওরা। বিজিবির করা পাহারা ভেতরেও কেউ খুব সূক্ষ্মভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে বিপজ্জনক। সার্ভার নিজের ডিউটির কথা জেনে নিয়ে নিজ কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। এখন গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে, তারপর সময় মতো নিজের ডিউটিতে মনোনিবেশ করতে হবে। রিদা, তুবা 2 বোন তৈরি হয়ে বসে আছে। বাবা একটু বাইরে গিয়েছেন, বাবা আসলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বে। এই প্রথমবারের মতো 2 বোন একাকী একটু দূরবর্তী কোনো স্থানে যাচ্ছে। দুজনের মাঝে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। এসব নিয়েই 2 বোন গুজুর করছে। নওশিন বেগম নিজের ভাই ভাবির জন্য কিছু খাবার তৈরি করে দিচ্ছেন।
সেলিম ইসলাম ওনার ছোট ভাই। ভাইটা ওনার হাতের খাবার বেশ পছন্দ করে। মেয়ে দুটোকে যখন পাঠাচ্ছেনই তাই যতটুকু পারছে কিছু সাথে দিয়ে দিচ্ছে। তাছাড়া সেলিম সাহেবের বউ অনেক ভালো মানুষ। হৃদা তুবাকে অনেক আদর করে। সেখানে থাকলে মেয়ে দুটো ভালোই থাকবে, তাই তিনি কোনো আপত্তি করেনি। হৃদা মায়ের কাছে এগিয়ে আসে, পেছন থেকে মাকে জড়িয়ে ধরে বলে, রাগ কমেছে আপনার মাতাজান? নৌসিন বেগম মনে মনে হাসলে উপরে কোনো জবাব দেন না। হৃদা মুখ ফুলিয়ে বলে, ও আম্মা জান, একটু কথা বলেন না মেয়েটার সাথে। মেয়েটা যে আপনার বকা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে গো। নৌসিন বেগম পেছন ঘুরে মেয়ের কান টেনে বলল, বকা খাওয়ার মতো কাজ করেছিস বলেই তো বকা খাস। দিঙ্গে মেয়ে হয়ে আবার এই ছেলেটার সাথে তুলনা করিস নিজেকে। হৃদা ফিসফিসিয়ে বলে, আসতে বলো, তোমার সঙ্গে ঝামেলা শুরু করবে তো। আমি তো তোমাদের বেশি আদরে, তাই একটু বেশি দুষ্টুমি করি। যাচ্ছিস ভালো কথা, ভদ্র মেয়ের মতো থাকবি, মামির সাথে সাথে থাকবি, আর ছেলেটাকে দেখে রাখবি। এখন কিন্তু তুবা তোর দায়িত্বে থাকবে, সাবধানে থাকবি দুজনে। হৃদা মিষ্টি এসে বলে, ওকে আম্মা জান, যেভাবে যাচ্ছি সেভাবেই ফেরত আসবো, নো টেনশন। আর সেখানকার ছবি তুলে আনবো, হ্যাঁ? পরে তোমাকে দেখাবো। পাহাড়ি এলাকাগুলো অনেক সুন্দর হয় জানো। পাহাড়ে যাস নাই একা একা, মামার কাছে থাকিস। বড় হয়েছিস তো, লাপালাপি করিস না। পারলে ছেলেটাকে দেখে শেখ কিভাবে শান্ত থাকতে হয়। তখনই পেছন থেকে তুবা একটু গলা খাকারি দেয়। হৃদা চোখ কুচকে পেছনে তাকাতেই তুবা নিজেকে নিয়ে একটু বেশি ভাব দেখায়, কারণ মা তার প্রশংসা করেছে। মূলত তুবা যতই শান্ত থাকুক না কেন, রুমে গেলেই তার রূপ প্রকাশ পায়। হৃদার সাথে যত দুষ্টুমি তার। দুজনেই মারামারি শুরু করলে, মা লাঠি নিয়ে আসলেই তুবা অসহায় ভঙ্গিতে বসে পড়বে। তারপর যা যাওয়ার হৃদার উপর দিয়ে যাবে। তাদের দু বোনের বয়সে ডিফারেন্ট বেশি না, মাত্র 2 বছরের মতো ব্যবধান। তাই তাদের মধ্যে মিল যেমন তেমন মারামারিও বেশি চলে, পাশাপাশি চলে তুলনা। কে কার থেকে বেশি কি করতে পারে। কবির ইসলাম বাহির থেকে কিছু হালকা পাতলা খাবার কিনে এনেছেন, মেয়ে দুটো যাতে চলার পথে কিছু খেতে পারেন। মেয়ে দুটোকে একাকি পাঠাতে মন সায় দিচ্ছে না তাদের দুজনের কারোরই। তবে বড় মেয়েটা এমনিতে একটু প্রেসারে আছে, আবার ছোটটার পরীক্ষা আসছে সামনে। এর আগে একটু মাইন্ড ফ্রেশ করে আসা ভালো হবে, সেসব ভেবেই সিদ্ধান্ত নেওয়া। হৃদা তুবা দুজনেই মাকে বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে পড়ে। যেহেতু চট্টগ্রাম থেকে বান্দরবানের দূরত্ব বেশি নয়, তাই বাসে করেই তারা চলে যেতে পারবে। তারপর বাস স্ট্যান্ড থেকে মামা তাদের রিসিভ করে নিয়ে যাবে। বাসে উঠে তারা হাত নেড়ে বাবাকে বিদায় জানায়। বাস ছাড়তেই দু বোন কত রকমের কথাবার্তা বলতে থাকে। দুজনের মাঝে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। তারা কি পরিমাণে খুশি সেটা তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবচেয়ে বেশি খুশি বোধ হয় হৃদা নিজেই। সেখানে গিয়ে কখন কি করবে, কোথায় কোথায় যাবে, সবকিছু প্ল্যান আগে থেকেই করে রাখছে। মোটামুটি শীর্ষ সময়ের যাত্রা শেষে তারা বান্দরবানে পৌঁছে যায়। বাস থেকে নামতে কিছু দূরে মামাকে দাঁড়িয়ে থাকতে দেখে দু বোনই দৌড়ে মামার কাছে চলে যায়। তাদের দুজনকে দেখে সেলিম সাহেবও খুশি হন। মেয়ে দুটোকে তিনি নিজের মেয়ের থেকে কোনো অংশে কম দেখেন না। ওনার ছোট ছেলেটাও তাদের জন্য পাগল। তুবা মামাকে বলে, ও মামু, রাজনকে আনলে না কেন? বাসায় তো যাচ্ছিস, বিচ্ছুটাকে সাথে আনলে সামলানো কষ্টকর হয়ে পড়তো রে। আরে মামার সাথে তারা কথা বলতে বলতে এগোতে থাকে। বাস স্ট্যান্ড থেকে স্থানীয় গাড়ি করে তারা মামার বাসার দিকে যেতে থাকে। পথিমধ্যে হৃদা মুগ্ধ হয়ে আশেপাশের প্রকৃতি দেখতে থাকে। আঁকাবাঁকা সরু পাহাড়ি রাস্তার চারপাশে সবুজ ঘাসের সমারোহ তাকে মুগ্ধ করেছে। এতক্ষণ আসার পথে সে বকবক করলেও এখন সে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। তখনই তাদের গাড়ির পাশ দিয়ে একটা সেনাবাহিনীর গাড়ি যেতে দেখে হৃদার হঠাৎই শারওয়ারের কথা মনে পড়ে।
সেই লোকটাও তো আর্মির মেজর পদে আছেন। ওনার পোস্টিং কোথায় হয়েছে এসব তো হৃদয় জানাই হয়নি। আগে ওনার পরিচয় পেয়ে হৃদয় যা তা কাহিনী করে বিয়েটা ভাঙলো, অথচ লোকটার পরিচয় সম্পর্কে সে কিছুই জানে না। মায়ের কথা মনে পড়লো। মা তো বলেছিল সবাই তো খারাপ হয় না। হৃদাও এটা বিশ্বাস করে। সে জীবনে একটা সেনা সদস্যর খারাপ হওয়ার কথা শুনেই তো বাকিদের জাজ করতে পারে না। হয়তো সারোয়ার সাহেব বাকিদের মতো না, উনি হয়তো ভালো মনের একজন মানুষ, কিন্তু একজন মানুষকে দেখলেই তো তার চরিত্র সম্পর্কে অবগত হওয়া যায় না। তেমন হলে কেউ বিয়ের পরেও ঠকে যেত না। হৃদয় বিয়ের পরবর্তী স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অনেক সম্মান করে। বিয়ের পরবর্তী মুহূর্তের কোনো খারাপ ঘটনা শুনলে তার মনটা খারাপ হয়ে যায়। হৃদয় চায় বিয়ের পরে সর্বদা স্বামীর পাশে থেকে স্বামীর সেবা করবে, কিন্তু আর্মিতে থাকা মানুষগুলো দেশ সেবা করতে গিয়ে মাঝে মাঝে নিজেদের পরিবারকেই ভুলে যায়। তেমন হলে হৃদয় তো টেনশনে জীবন কাটাতে পারবে না। তার ভয় হয় খুব। যেখানে সে একটা সুখী সংসারের চিন্তা করে, সেখানে স্বামীকে নিয়ে টেনশনে থাকা তার জন্য খুবই কষ্টের। বিকেল পেরোতেই তারা মামার বাসায় পৌঁছে যায়। মামার বাসাটা খুব সুন্দর একটা জায়গা। বাসার বারান্দায় দাঁড়ালেই অনেক দূর পর্যন্ত প্রকৃতির সৌন্দর্য পর্যবেক্ষণ করা যায়। হৃদয়ের মনে হচ্ছে এখানে বসে সে এক কাপ কফি হাতে নিয়ে সারাদিন বাহিরের দিকে তাকিয়েই কাটিয়ে দিতে পারবে। এমন একটা জায়গা তার স্থায়ী বাসস্থান হতে পারলে ভালো হতো। তার বিয়েটা এখানকার কারোর সাথে হলেই বোধহয় ভালো হবে। সে তার স্বামীকে নিয়ে এখানে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। মামাকে বলতে হবে এখানকার কাউকে তার পাত্র হিসেব নির্বাচন করতে। ধ্যাত, এসব তো লজ্জার কথা। নিজের বিয়ের কথা কি কাউকে বলা যায় নাকি? আর্মি পেশা তার পছন্দ না। তবে সে যদি এখানকার কেন আর্মি পার্সন কেউ পেয়ে যায় তবে কোনো সমস্যা নেই। আর্মি পেশার মানুষগুলো নাকি আনরোমান্টিক হয় সেটা ব্যাপার না। এমন একটা জায়গা হলে তেমন আনরোমান্টিক স্বামী নিয়েই সে সারা জীবন পার করে দিতেও দ্বিধা করবে না। হৃদা তুবা মামার বাসায় এসেছে আজ দ্বিতীয় দিন হলো। আজ বিকেল হতেই হৃদা মামির পেছন পেছন ঘুরছে। মামিকে কনভিন্স করার চেষ্টা করছে তারা ঘুরতে যাবে। একটা দিন তো ঘরে বসে কাটালো, আর ঘরে মন টিকছে না। তার ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু হৃদার মামা সেই সকালে অফিসে চলে গিয়েছেন। আর মামিও এই জায়গাটা তেমন চেনে না। নতুন নতুন এসেছে বলে এখনো বাইরে ঘুরতে যাওয়াও হয়নি। এখন হৃদয়ের দেখা দেখি তাদের মামাতো ভাই রাজনও বায়না ধরেছে। এখন মামি মুসিবতে পড়ে যায়, না নিয়ে গেলে সারা জীবন ক্যাচাল করতেই থাকবে, এক মুহূর্ত শান্তি দিবে না। রাজনকে মামির পেছনে লাগিয়ে দিয়ে হৃদা দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। এভাবেই বাচ্চাদের দিয়ে কাজ হাসিল করতে হয়। তুবা বোনকে হাসতে দেখে বুঝে ফেলে এটা তার বোনেরই কাজ। সে এসে হৃদাকে ধাক্কা দিয়ে বলে, তুই রাজনকে খেপিয়ে দিয়েছিস না? যা, তোর পাপের পাল্লায় একটা লেখা হয়ে গেল। নোট করতেছি, বাসায় গিয়ে সব মাকে বলবো। হৃদা তুবার মাথায় একটা চাটি মেরে বলে, আসিস পরে আমার কাছে, এটা সেটা দরকারে পৌঁছে দিব তোমায় তখন। আর কাজের সময় আমাকে দরকার, আর কাজ শেষে আমাকে চিনিসই না বেয়াদব মেয়েটা। দুই বোনের চুলাচুলির মাঝে মামি ত্যক্ত বিরক্ত হয়ে এগিয়ে আসে, বলেন, এই যাও যাও, তৈরি হও দুজনে, বেয়াদবটা পিছনে পড়েছে, না নিয়ে গেলে শান্তি দিবে না। পিচ্চি রাজন এখন খুশিতে নাচ শুরু করেছে। তুবা হৃদা তা দেখে হেসে ফেলে। তারা তাড়াতাড়ি করে তৈরি হয়ে চলে আসে। কিছুক্ষণের মাঝে মামিও রাজনকে তৈরি করে চলে আসেন সেলিম সাহেবকে ফোন করে অনুমতি নেওয়ার জন্য। তিনি প্রথমে মানা করলেও পরবর্তীতে সাবধানে থাকার কথা বলে রাজি হন। তারপরেই সবাই মিলে বেরিয়ে পড়ে আশেপাশে প্রকৃতি উপভোগ করার জন্য। হৃদার বাবার বাসাটা পড়েছে শহর এরিয়ার এক পাশে। সেখান থেকে কিছু দূর এগোলেই সব পাহাড়ের সমারোহ। বান্দরবানে বেশ কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে, তাই এখানে পর্যটকদের আনাগোনা বেশি। সেই সাথে রয়েছে স্টোরেজ গাইড।
তারা গাড়ি করে কাছাকাছি একটা স্পটে ঘুরতে যায়। সেখানকার সৌন্দর্য দেখে হৃদয় মুগ্ধ হয়ে যায়। আঁকাবাঁকা রাস্তার দুধারেই সবুজের সমারোহ, সাথে আছে ছোট ঝর্ণার পানি পড়ার শব্দ। আশেপাশে বেশ মানুষদের দেখা যায়, তারাও এখানটায় ঘুরতে এসেছে। হৃদয় তো মুগ্ধ হয়ে দেখার পাশাপাশি ফোনে ছবিও তুলতে থাকে। এতক্ষণ তুবা তার সাথে থাকলেও হৃদয়ের এত ছবি তোলা দেখে তার ভালো লাগে না। তাই সে গিয়ে রাজনকে সাথে নিয়ে আশেপাশে ঘুরতে থাকে। তাদের সাথে মামিও একসাথেই ছিল। তবে মাঝখান থেকে হৃদয় আলাদা হয়ে পড়ে। হৃদয় ছবি তোলাতে এতটাই মগ্ন ছিল, সে খেয়ালও করেনি কখন সে বাকিদের থেকে আলাদা হয়ে পড়েছে। সে আশেপাশে ঘুরতে ঘুরতেই ছবি তুলছিল। হঠাৎ সেখানে একটা সুন্দর ভিন্ন প্রজাতির গাছ দেখে পাশে তুবাকে ডাকে। এই তুবু, দেখ দেখ গাছটা। তুবু, এই তুবা। আশেপাশে তাকিয়ে দেখে তুবা তার পাশে নেই। এমনকি এই জায়গাটায় মানুষের সমাগমও কম, দূরে কয়েকজনকে দেখা যাচ্ছে। এতক্ষণ হৃদয় খেয়াল করে সে বর্তমানে যেখানটায় আছে সেখানে আশেপাশে শুধু গাছগাছালি সমারোহ। হৃদয় তখনই ভয়ে আটকে ওঠে যখন সে খেয়াল করে সে রাস্তা হারিয়ে ফেলেছে। কোন রাস্তা দিয়ে কোন দিকে সে এসেছে তার কিছুই মনে নেই। মনে না থাকাটাই স্বাভাবিক, একেতে সে নতুন এই জায়গায়, তার উপর সে সম্পূর্ণ সময়টাই ফোনে মগ্ন ছিল। ফোন হাতে নিয়ে মামির ফোনে কল লাগাতে গেলে দেখে এখানটায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। হৃদয় অল্প অল্প করে আন্দাজে পেছনের দিকে যেতে থাকে। তার ধারণা সে সামনে গিয়েছে, তার মানে পেছনের দিকে গেলেই সে রাস্তা খুঁজে পাবে। পাশাপাশি ক্রমাগত ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে। এতক্ষণ ছবি ভিডিও করায় তার ফোনের ব্যাটারিও প্রায় শেষ। যখন তখন ফোন বন্ধ হয়ে যেতে পারে। হৃদয় কিছু দূর এগোতেই সে সামনে একটা সরু রাস্তা দেখতে পায়। সে ভাবে এই রাস্তা ধরে এগোলেই হয়তো সে আসল জায়গাটা খুঁজে পাবে। এতক্ষণে চারপাশে অন্ধকার নেমে আসছে, প্রকৃতির মৃদু আলোয় সে পথ ধরে আগাচ্ছে। ভেতরে ভেতরে সে ভয়ে শেষ। এমনিতেই জঙ্গলের এরিয়া, জন্তু জানোয়ার থাকতেও পারে, তার কোনো গ্যারান্টি নেই। তার উপর অচেনা জায়গা বলে হৃদয়ের কাছে প্রচন্ড ভয় লাগছে। হার্টবিট এমনভাবে লাফাচ্ছে মনে হচ্ছে যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। সে ক্রমাগত আল্লাহর কাছে দোয়া করছে যাতে এবারের মতো ভালোই ফিরতে পারে। তারপর আর কখনো কারোর অবাধ্য হবে না। তাকে বসতে বলে বসে থাকবে, দাঁড়াতে বলে দাঁড়িয়ে থাকবে, সব কথা শুনবে। শুধু এবারের মতো বেঁচে ফিরলেই হলো। অপরদিকে তুবা ক্রমাগত কান্না করছে। বড় বোনকে খুঁজে না পেয়ে সে ভয়ে আতঙ্কে দিশেহারা। স্থানীয় গাইডদের থেকে হৃদয়ের খবর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। এই জায়গাটায় অনেক মানুষের সমাগম রয়েছে, তাই নিজেরা নিজেদের খেয়াল না রাখলে অন্য কেউ তাকিয়ে দেখে না। অন্যদিকে মামির অবস্থাও খারাপ। সে তো গার্ডিয়ান হয়ে এসেছিল, মেয়ে দুটোকে নিজের সাথে এনেছিল, এখন সে সামলে রাখতে পারল না। সেলিম সাহেব জানতে পারলে ওনাকে আস্ত রাখবেন না। ভয়ে তিনি এখনো স্বামীকে কিছুই জানাননি, নিজেরাই খোঁজাখুঁজি করতে থাকে। এরই মাঝে হঠাৎ মাইকে জরুরি অবস্থা ঘোষণা করে। কোথায় নাকি কিসের গন্ডগোল হয়েছে, তাই সবাইকে নিরাপদ আস্তানায় চলে যেতে বলে। এবার বিষয়টা মারাত্মক হয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে যার যার আবাসস্থলের দিকে রওনা হয়। পর্যটকরা স্থানীয় হোটেলে আশ্রয় নেয়। বর্ডার এরিয়া বলে এসব জায়গায় প্রায় অবৈধ কাজে ঠেকাতে অপারেশন চালানো হয়। আজও বোধ হয় তেমন কোনো জরুরি অবস্থা জারি হয়েছে। যদিও ওই স্থান হতে গন্ডগোলের অবস্থান অনেক দূরে, তবুও সকলকে নিরাপদে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবার না পেরে মামি সেলিম সাহেবকে ফোন করে হৃদয় হারিয়ে যাওয়ার কথা জানান। তিনি মামিকে ফোনেই কতগুলো বকাবকি করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে তুবা ক্রমাগত বোনের ফোনে কল দিতে থাকে, তবে একটা কলও রিসিভ হয় না। নেটওয়ার্ক সমস্যার জন্য কল ঢুকতে গিয়েও বারবার কেটে যাচ্ছে। বোনের কথা চিন্তা করে তুবার অবস্থা খারাপ হয়ে যায়।
বড় বোনের সাথে সে যতই শত্রুতামি করুক না কেন, দিন শেষে বড় বোনই তার নিরাপদ আশ্রয়। সেই বোনকে না পেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। ছোট রাজনও এতক্ষণে শান্ত হয়ে গেছে। একটু আগের আনন্দ উল্লাসের কোনো ছায়াও তার মাঝে অবশিষ্ট নেই। মায়ের কোলে মাথা ঢেলিয়ে দিয়ে চুপটি করে বসে আছে সে। কতক্ষণ সময় লাগিয়ে সেলিম সাহেব সেখানে উপস্থিত হয়। তুবা তো মামাকে দেখেই দৌড়ে মামার কাছে যায়, কান্নারত স্বরে বলে, ও মামা, আপুকে খুঁজে দাও না প্লিজ, আমার ভয় হচ্ছে খুব। আপুকে কিভাবে হারিয়ে গেল টেরই পেলাম না, প্লিজ খুঁজে দাও আপুকে। কাছাকাছি বয়স হলে তুবা কখনো হৃদাকে আপু বলে না, তবে কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে তখন আপু বলে ডাকে। তবে এখন এমন পরিস্থিতিতে তার মাথা কাজ করছে না, বারবার নিজেকেই দোষারোপ করছে। তখন সে হৃদার সাথে থাকলে আপু এভাবে হারিয়ে যেত না। হৃদা তো বারবার বলেছিল তার সাথে সাথে থাকার জন্য, দরকার পড়লে হারালে দুজনেই হারাতো, অন্তত দু বোন একসাথে তো থাকতে পারতো। অপরদিকে হৃদা যেদিকেই যাচ্ছে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে, তাই ফোনের লাইটও ইউজ করতে পারছে না। ভয়ে তার জ্ঞান হারানোর মতো অবস্থা, তবুও চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার। আপাতত রাতটা কাটানোর মতো জায়গা পেলে ভালো হতো, এভাবে তো বাহিরে থাকা যায় না। জন্তু জানোয়ারেরও ভয় আছে, সকাল হওয়া পর্যন্ত তাকে এই অচেনা জায়গায় টিকে থাকতে হবে। হঠাৎ সে রাস্তা ধরে গাড়ির আওয়াজ পেয়ে হৃদা একটু আশাবাদী হয়। নিশ্চয়ই তার মামা খুঁজতে এসেছে তাকে, এই ভেবে খুশিতে অপেক্ষা করতে থাকে। তবে দূর থেকে গাড়ি দেখে তার কেমন লাগে। সে দ্রুত একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। পরপর দুটি গাড়ি সে রাস্তা ধরে এগিয়ে যায়। গাড়ির পেছন পেছন কয়েকটা বাইকও যেতে দেখে সে। হঠাৎই হৃদার মনে হয় এরা নিশ্চয়ই ভালো মানুষ নয়। এদিকটাই তো বর্ডার এলাকা, এদিকে এত বড় গাড়ি থাকা মানে অবৈধ কোনো কাজের বাড়ি, এদিকে এত বড় গাড়ি থাকা মানে অবৈধ কোনো কাজের গাড়ি। ভয়ে হৃদার অবস্থা আরো খারাপ হয়ে যায়। নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করে। পুরুষ মানুষ যত ভালোই হোক না কেন, একাকী একটা মেয়ে মানুষ সামনে পেলে কেউ ভালো থাকে না। এসব ভেবে হৃদার ভয়ের মাত্রা বেড়ে যায়। এই মুহূর্তে এসে হৃদা কান্না করে ফেলে। এতক্ষণ পশুর ভয় ছিল, এখন ভয়টা মানুষের ভয়ে পরিণত হয়েছে। এটা যে বড় মারাত্মক বিষয়। এবার হৃদা আর না এগিয়ে সেখানে একটা বড় গাছের আড়ালে বসে পড়ে। সে যে ইতিমধ্যেই ঝামেলায় ফেঁসে গেছে সেটা সে ঠিকই বুঝতে পারছে। এখন কি করবে সেটাই বুঝতেছে না। এমন একটা পরিস্থিতি তার সাথে কি ঘটতে পারে সে কখনোই আন্দাজ করতে পারে নাই। সে বসে থাকতে থাকতে সেখানে একটু চোখ লেগে এসেছিল। হঠাৎই কিছু জোরালো শব্দে তার ঘুম ভেঙে যায়। দূর থেকে জোরে জোরে কিছুর শব্দ হচ্ছে, হয়তো কোনো গন্ডগোল হচ্ছে। এবার হৃদা আরো আতঙ্কে পড়ে যায়। হাতের ফোন বন্ধ থাকায় বুঝতেও পারছে না কতক্ষণ সময় পার হয়েছে। সকাল হচ্ছে না কেন, কখন সে বাসায় ফিরতে পারবে, কেউ কি তাকে বাঁচাতে আসবে না, এইসব ভেবে সে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। সারোয়ার ক্যাম্পে বসে আজকের পেট্রোল ডিউটির জন্য প্রস্তুত হচ্ছিল। গত 2-3 দিন ধরে আশেপাশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে রয়েছে, তবে বাড়তি কোনো সমস্যা হয়নি। এটা যেন আরো টেনশনের বিষয়। তখনই তাদের টিমের একজন এসে জানায় সামনের বর্ডারের বিজিবিদের উপর অ্যাটাক হয়েছে। যেহেতু এই সময় তাদের টিমের ডিউটি ছিল, তাই তাদের সেখানে যেতে হবে। এমন জরুরি পরিস্থিতিতে কাছাকাছি থাকা সেনা সৈন্যদের পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তাই সার্ভার দ্রুত তার টিম নিয়ে সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে হৃদা গন্ডগোল যেদিকে হচ্ছে তার উল্টো পাশে দৌড় দেয়। তার বারবার মনে হচ্ছে সব যেন তার দিকে এগিয়ে আসছে। আজই বোধ হয় তার শেষ দিন। এত টেনশনে তার মাথা কাজ করছে না। সে রাস্তা ধরে দৌড়ানো অবস্থায় সামনে থেকে পুনরায় গাড়ি আসতে দেখে আটকে ওঠে।
কিছু বুঝে ওঠার আগেই গাড়ি তার নিকটে চলে আসে। হৃদা কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই মুখ থুবড়ে রাস্তাতেই পড়ে যায়। তবে তার ভাগ্য ভালো, সঠিক সময়ের গাড়িটা থেমে গিয়েছিল। তবে প্রচন্ড ভয় থেকে হৃদা অজ্ঞান হয়ে পড়ে। গাড়ি থেকে একজন নেমে হৃদাকে দেখে বলে মেজর সারওয়ারের উদ্দেশ্যে বলে, স্যার, সিভিলিয়ান একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে বোধহয়। ভেতর থেকে সারওয়ার বলে, আপাতত গাড়িতে নিয়ে আসো, পরে বাকিটা দেখা যাবে। দুজন সদস্য নেমে এসে হৃদাকে তাদের সাথে গাড়িতে তুলে নেয়। আদৌ সে শত্রুপক্ষ কিনা সেটা ভাবার এখন সময় নেই। বর্তমানে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। মেইন ফোকাস তাদের সেদিকেই রয়েছে। হৃদাকে গাড়িতে নিয়েই তারা তাদের মিশনে চলে যায়। তাদের ধারণা অনুযায়ী নারী পাচারের কাজ চলছিল, তবে আগে থেকে ধারণা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবুও তারা প্ল্যান করে থাকায় পরিস্থিতি খারাপের দিকে চলে গিয়েছিল। অবশেষে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে পৌঁছানো এই গাড়ি পাচার করা সম্ভব হয়নি। কয়েকজনকে ধরা হয়েছে। পুলিশ ফোর্স থাকায় তারা এসে শত্রুদের আটক করেছে। আর যেসব মেয়েদের পাচার করার চেষ্টা করা হচ্ছিল তাদের মেডিকেল চেকআপের পর নিজ নিজ পরিবারে ফেরত দেওয়া হবে। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নিজ গাড়ির দিকে ফেরত আসে। তখন এক সদস্য বলে, স্যার, গাড়িতে থাকা মেয়েটার কি করা হবে? ওকে, ওকে বাকি মেয়েদের সাথে পাঠাও নে। স্যার, আপনি তো কোনো নির্দেশনা দেননি, তাই। সার্ভার ফোর্স করে শ্বাস নিয়ে বলে, আচ্ছা, আমরা যাওয়ার পথে ওকে পাঠিয়ে দেব। চলো এখন ক্যাম্পের দিকে।